নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। অবশ্য শুভেচ্ছা বলার মতো ভাষা এই মুহূর্তে নাই। এই রাত, গত রাত বাংলাদেশের জন্য একটা বিভীষিকাময় রাত। ওসমান হাদির মৃত্যুর খবরের পর একটা অনুমেয় ছিল যে একটা গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে, কিন্তু একটা অথর্ব সরকার এই বিষয়টাতে তাদের কাছে কোনো হয়তো তথ্য ছিল, কিন্তু কোনো ধরনের প্রিকশন, কোনো ধরনের পূর্ব প্রস্তুতি তারা নিতে পারেনি। গতকাল রাতে রাজধানী ঢাকা সহ সারা দেশে একটা তাণ্ডব চলেছে নানা রকম ঘটনার মধ্য দিয়ে। আমার জীবদ্দশায় এরকম কালো রাত আমি এর আগে কখনো দেখিনি। এরকম ভয়ার্ত চেহারা, এরকম বীভৎস রাত খুবই দুঃখজনক। আপনারা জানেন যে হাদির মৃত্যু অবশ্যই একটা মর্মান্তিক ঘটনা, কিন্তু এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে একটা গোষ্ঠী ফায়দা লোটার চেষ্টা করবে, যারা এই হাদিকে রাজনৈতিক উপকরণ হিসেবে ব্যবহার করছে, তারাই এই গোষ্ঠী। আমি প্রথমেই দেখছিলাম হাদির মৃত্যুর খবরের পর কতিপয় লোকজন আলহামদুলিল্লাহ বলে তারা যেন অপেক্ষা করছিল যে হাদির কখন মৃত্যু হবে এবং তারা এই তাণ্ডবে ঝাঁপিয়ে পড়বে। ঠিক তেমনটি হলো। প্রথম আলো, ডেইলি স্টার, দুটি শীর্ষ গণমাধ্যম, তাদের অনেক সমালোচনা রয়েছে, অনেক। আমি নিজেও তাদের সমালোচনা করি, কিন্তু তাই বলে কোনো গণমাধ্যম কার্যালয়ে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, এটা আসলে কোনোভাবেই কোনো সভ্য সমাজে এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ডেইলি স্টারের ছাদে সাংবাদিকরা মানে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, তাদেরকে ফায়ার সার্ভিস শেষ পর্যন্ত উদ্ধার করতে পেরেছে। একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, কিন্তু সরকার, এই অথর্ব ইন্টেরিম সরকার, ব্যর্থ একটা সরকার, ব্যর্থ একটা স্বরাষ্ট্র উপদেষ্টা, ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেনি এই দেশে। এই 24-এর 5 আগস্টের পর থেকে একটা মানে গান্ডু মার্কা সরকার আমি বলবো আর কি। খুবই কষ্ট লাগছে দেশটা এইভাবে উগ্রপন্থীদের হাতে চলে যাচ্ছে, চলে গেল, অথচ দেখছি কিছু করতে পারছি না। এর চাইতে বেদনার, এর চাইতে কষ্টের আর কোনো কিছু হতে পারে বলে আমি ভাবতে পারছি না যে দেশটা এইভাবে উগ্রপন্থীদের হাতে চলে গেল। দেশটা, আমার সোনার বাংলা কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এবং অবশ্যই দেশে গৃহযুদ্ধ, অত্যাসন্ন, কালকে রাতে অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেকগুলো। চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের কার্যালয়ে হামলা। আপনারা জানেন যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী মানে কোনো দেশের হাই কমিশন বা দূতাবাস মানে হলো দূতাবাসে আক্রমণ করা মানে ওই দেশে আক্রমণ করা। আমরা যেচে ভারতের সাথে একটা যুদ্ধের মানে অবস্থায় চলে যাচ্ছি। নাহিদ ইসলাম বলেছেন যে আমরা যুদ্ধ পরিস্থিতি নাকি আছি। আর মানে কত বড় গর্ধব, জঘন্য, মানে বাজে চিন্তার এরা নাকি রাজনীতি করবে। সার্জিস আলমের ভাষ্য যে বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে, যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে। মানে এই বদমাইশগুলোই হলো এই পুরো নাটের গুরু। কিভাবে উস্কে দেয় মানে সাধারণ মানুষকে। যুদ্ধ পরিস্থিতি নাকি বাংলাদেশে, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া প্রত্যেক তরুণের জীবন বিপন্ন। নাহিদ ইসলাম, ওর বাবা, মানে কি বলবো, বলার ভাষা পাচ্ছি না। নুরুল কবিরকে হেনস্থা করা হয়েছে। নুরুল কবির তো আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি আওয়ামী লীগের সমালোচনা, সাহসী মানে সম্পাদক হিসাবে যদি কেউ থেকে থাকেন তবে নুরুল কবির এক নম্বরে। সেই নুরুল কবিরের চুল ধরে টেনেছে এই ডানপন্থী উগ্র
উগ্রপন্থীরা। মানে ভাবা যায় না এরকম ঘটনা বাংলাদেশে ঘটতে পারে। ছায়ানট ভেঙে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। 32 কিছুই নাই, কিছু ইটের মানে কনক্রিট কিছু পড়ে আছে, সেইটা আবার গিয়ে ভাঙছে। এই দেশ আর শেষ, এই দেশ আর সামনের দিকে কখনো আগাবে বলে আমি বিশ্বাস করি না। আপনারা অনেকে হয়তো আশা ব্যক্ত করতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি না। এই দেশ স্থবির। এই দেশের পরিণতি মানে ইরাক, সিরিয়া, ইউক্রেন, মানে এর বাইরে এই দেশ আর মানে সামনের দিকে আগাবে না। এই দেশের মানে ভবিষ্যৎ হলো একটা সিরিয়া হওয়া, ইরাকের মতো একটা হওয়া, যুদ্ধ বিধ্বস্ত একটা গৃহযুদ্ধ, অত্যাসন্ন গৃহযুদ্ধ হবে, শুরু হয়ে গেছে অলরেডি। এই দেশের ভবিষ্যৎ খুবই 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 খারাপ। এই দেশের ভবিষ্যৎ বলে আর কোনো কিছু রইল না। আপনি চিন্তা করতে পারেন যে ধর্ম অবমাননা করেছে এই বলে গত রাতে ময়মনসিংহে একজন তরুণকে পিটিয়ে হত্যার পর তাকে গাছে ঝুলিয়ে আগুন দেওয়া হয়েছে। এর চেয়ে নৃশংস ঘটনা, এর চেয়ে নৃশংস নির্মম ঘটনা আর কোথাও মানে কোনো কিছু আমরা এর সংজ্ঞা কোনো রয়েছে? এর আগে একটা লাশ এরকম কবর থেকে তুলে আগুন দেওয়া হয়েছিল। একটা অথর্ব সরকার এটা কার্যকরী কোনো ব্যবস্থা নিতে পারেনি। মানুষের মধ্যে হিংসা, ক্রোধ এত তীব্রভাবে, এত বেশি প্রতিহিংসা পরায়ণ। এরা মানুষ না অন্য, মানে এরা তো পশুর চেয়ে তো জঘন্য। একটা মানুষকে পিটিয়ে, জলজন্ত মানুষকে পিটিয়ে হত্যার পর তাকে আগুন ধরিয়ে উল্লাস করছে লোকজন, সেখানে মোবাইলে ভিডিও করছে, উল্লাস করছে। এর চেয়ে জঘন্য কোনো কাজ হতে পারে বলে আমি মনে করি না। এটার একটা নিঃসন্দেহে একটা উদ্দেশ্য তো অবশ্যই রয়েছে। এই বাংলাদেশটাকে অস্থিতিশীল করে রাখার একটা গভীর চক্রান্ত, নির্বাচনটা যাতে না হয়, এবং বিএনপি যথারীতি বুঝতে পারছে না। তারেক রহমান ঘোষণা দিয়েছে 25 ডিসেম্বর দেশে ফিরবে, তার দেশে ফেরাটা যেন বন্ধ হয়, একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা যেন বন্ধ হয়। এবং তাসনিম খলিল তো বলেছেই যে এই সরকারের একজন উপদেষ্টা, মানে এই সরকারের রানিং একজন উপদেষ্টা তাকে বলেছে যে তারা একটা ইসলামী বিপ্লব করতে চায় তাকে সহযোগিতা করার জন্য। সেই উপদেষ্টা এখনো সরকারে মানে আছেন তিনি আর কি। মানে কত রকম, কত ধরনের, মানে কতটা নিচু মানসিকতার, কতটা উগ্র মানসিকতার মানে লোক এই সরকারের উপদেষ্টা পদে বসে আছে। আর এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা, এই যে এদেরকে এই সরকার প্রশ্রয় দিয়েছে, সরকারের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে এটা মব না প্রেসার গ্রুপ। তার ফল এখন এই সরকারকে, অবশ্য সরকার আসলে এটা সরকারই মানে করাচ্ছে কিনা এর এইটাও একটা সন্দেহের বিষয়। কারণ এইসব করিয়ে স্থিতিশীলতা নাই বলে এই সরকার যাতে নির্বাচন না দিয়ে আরো 4-5 বছর থাকতে পারে, সেই পরিকল্পনা, সেই অভিসন্ধিও তো এই সরকারের লোকজনের মধ্যে রয়েছে। অথচ সমাজে প্রতিষ্ঠা করার প্রয়োজন ছিল ন্যায় বিচার। হাদির মৃত্যু নিঃসন্দেহে একটা বিশাল ক্ষতি। এর সবচেয়ে মানে কঠিন বাস্তবতা হলো তার পরিবারের জন্য, যে তার সন্তান বড় হবে পিতার অভাবে, আর একদল লোক এই হাদিকে নিয়ে রাজনীতি করার জন্য উন্মত্ত হয়ে আছে। তারা আলহামদুলিল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ বলে তারা মনে হচ্ছে যে রাজনৈতিক একটা আমি খোরাক পেলাম, রাজনীতিটা এখন করতে পারবো, এখন জুলাই ঐক্যবদ্ধ হচ্ছে, লাম সাম ব্লা ব্লা অনেক কিছু বলে তারা মানে মাঠে সক্রিয়। যেই মাহবুজ আলম, যেই নাহিদ ইসলাম, যে আসিফ মাহমুদ বিয়ে সরকারে ছিল ব্যর্থ হিসাবে, তারা এখন রাজপথে এসে বড় বড় বুলি দিচ্ছে। দেশটাকে স্থিতিশীল করতে পুরোপুরি ব্যর্থ তারা। সরকার থেকে বেরিয়ে এসে বড় বড় মানে মুখে বড় বড় জবান ফুটছে তাদের। এখন খুবই দুঃখজনক। এই 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 দেশ নিয়ে, এই দেশের পরিস্থিতি আর কখনো আমার কাছে মনে হয় না যে আগামী সামনের দিনগুলিতে আরো ভয়াবহ
ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। এবং এই যে শুক্রবার হাদির মরদেহ দেশে আসার পর দেখেন আবার কি ঘটে, আবার কি হয়। শেষ, সোনার বাংলা জ্বলে পুড়ে ছারখার, এই দেশ ধ্বংস। আমি আসলে কি বলবো, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার কান্না, রীতিমতো কান্না পাচ্ছিল এইসব দৃশ্য দেখে। তরুণরা যেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে মানুষকে ভুলিয়ে ভালিয়ে এই মানে একটা ম্যাটিকুলাস ডিজাইনের একটা অভ্যুত্থান ঘটালো, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই তরুণদের মুখে যখন শুনি যে লাশের বদলে লাশ নিতে চায় তারা, আইনের শাসন প্রতিষ্ঠার বদলে লাশের বদলে লাশ, তখন আসলে এই দেশের তরুণদের নিয়ে আর কোনো মানে স্বপ্ন, আর কোনো আশা আসলে মানে ঘূর্ণাক্ষর আর অকল্পনীয়। আসলে বলার আমি আর কোনো কিছু বলতে পারছি না। এত ভারাক্রান্ত, এত দুঃখ, এত কষ্ট লাগছে, মানে কি বলবো। কোমর ভাঙা আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী চেয়ে চেয়ে দেখে। মানে প্রথম আলোর সাংবাদিকরা অভিযোগ করেছেন যে পুলিশ ছিল ঘটনাস্থলে, কিন্তু তারা চুপচাপ দাঁড়িয়ে ছিল। মানে আগাম কোনো ব্যবস্থা, তাৎক্ষণিক কোনো ব্যবস্থা, এরকম একটা মবকে নিয়ন্ত্রণ করতে যে একটা ক্যাপাসিটি বিল্ড আপ করা, মানে কোনো কিছু, একটা অপেশাদার বাহিনী। মানে আমি কি বলবো, এইসব শুধু শুধু ঘুষখোর দিয়ে ভরা, শুধু টাকা, কাঁচা টাকা। আর সেনাবাহিনী, নির্বাহী মানে ক্ষমতাপ্রাপ্ত সেনাবাহিনী, শেষ ভরসাস্থল বাংলার সাধারণ মানুষের, তারাও ব্যর্থ। মানে আমি আর কোনো দিক দিয়ে আশার আলো, বিন্দু পরিমাণ আলো কোনো দিক দিয়ে আমি আর দেখতে পাচ্ছি না। কি বলবো আসলে। দীপ্ত, প্রথম আলো, ডেইলি স্টারের দীপ্ত যখন ফেসবুকে তার ভিডিও দিয়েছে যে ছাদে আটকা পড়েছে, সম্ভবত সে বেঁচে ফিরবে কিনা জানি না, ধোঁয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেই ভিডিওটা দেখে বুকটা ফেটে গেল। দীপ্ত আমার কলিগ ছিল, আমরা একসঙ্গে কাজ করছি, অসাধারণ একটা ছেলে। মানে সে যে বেঁচে ফিরেছে, মানে এটা আমি কি বলবো। মানে এইরকম হইতে পারে। আপনি একটা প্রতিষ্ঠান, আপনি ওকে, তাদের বিরুদ্ধে আপনার যদি অবস্থান থাকে, আপনারা পাল্টা প্রতিষ্ঠান করে কাউন্টার দেন, কাউন্টার ন্যারেটিভ তৈরি করেন। কিন্তু একটা প্রতিষ্ঠানে আপনি মানে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। একটা ছেলেকে দেখলাম যে ডেইলি স্টার থেকে মানে কম্পিউটার মনিটর চুরি করে নিয়ে যাচ্ছে আর কি। মানে এই আপনাদের এই বিপ্লব। ধন্যবাদ সবাইকে।